আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি। আজকে হচ্ছে আমাদের জেরোর ফার্স্ট ক্লাস। ওকে, আজকে আমরা দেখবো জেরো কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম, এবং কিভাবে একটা কোম্পানি সেট আপ করতে হয়। আমাদের যেমন কুইক বুকসে ছিল হচ্ছে একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন সারা জীবনের জন্য, যেটা আমরা ফ্রি অ্যাক্সেস নিছি। ঠিক একইভাবে জেরোতেও আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব যেটা সারা জীবনের জন্য আমাদের ফ্রি থাকবে। ঠিক আছে, আরেকটা পাশাপাশি আমরা কোম্পানি সেট আপ করবো। কিন্তু জেরোর ভাষায় কোম্পানি বলা হয় না, জেরোর ভাষায় বলা হয় বিজনেস। ঠিক আছে, জেরোর ভাষায় কি বলা হয়? বিজনেস। তাহলে আপনারা ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন। নর্মালি জেরো লিখে সার্চ করবেন সবাই। জেরো লিখে সার্চ করে একের পর এক স্টেপ তারা আগাবেন। এই যে জেরোতে অ্যাকাউন্টিং সফটওয়্যার, এরপরে আপনাকে এখানে ট্রাই জেরো ফর ফ্রি গিয়ে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড যেভাবে আমি ভিডিওতে বলছি সেভাবে আপনারা ওপেন করে ফেলবেন। ওকে, আমরা এখন চলে যাব একটা বিজনেস অ্যাড করব। ঠিক আছে, এই যে দেখেন আমার অনেকগুলো আমি ট্রায়াল ভার্সন, আমার প্রত্যেকটা ব্যাচের আমি ট্রায়াল ভার্সন করার জন্য আমি কি অ্যাড করছি না 30 দিন। 30 দিন মেয়াদের এখানে আপনারা পাবেন। এরপরে আপনারা নতুন করে এই যে এখানে দেখেন অ্যাড এন অর্গানাইজেশন আছে না, যেটা আমরা কুইক বুকস খোলার জন্য আমাদের একটা ঝামেলা পোহাইতে হয়েছিল। অন্য ওয়েবসাইটে যাইতে হইতো বা অন্য ইয়ার মাধ্যমে কি আমাকে কোম্পানিটা ওপেন করতে হতো, কিন্তু জেরোর ভিতরে অ্যাকাউন্টের ভিতরে আপনাকে সুযোগ দেওয়া হবে কোম্পানি ওপেন করা যত ইচ্ছা। এই যে দেখেন অ্যাড অ্যান অর্গানাইজেশন, আমরা এখানে ক্লিক করব। আপনারা যখন অ্যাকাউন্টটা ওপেন করবেন, অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে। এটা বলতেছে অ্যাড ইউর বিজনেস। এখানে বিজনেস মানে বুঝতে হবে আপনার কোম্পানি, যেটা 30 দিন মেয়াদে ট্রায়াল ভার্সন থাকবে। ঠিক আছে, 30 দিন পর আবার এক্সপায়ার হবে। সেম ভাবে এখান থেকে এসে আপনারা ওপেন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন বিজনেস নেম। আমরা আপনাদের যে ফাইলটা শেয়ার করব সেটা কোম্পানির নাম হচ্ছে জেনোভা কম্পিউটার্স লিমিটেড। এই যে জেনোভা, ঠিক আছে, জেনোভা কম্পিউটার্স লিমিটেড। এই যে আপনাদের ফোল্ডারের মধ্যে কোম্পানির ডিটেলস, নিচে চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কোম্পানির নাম দিব, তারপর ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি আমি দিয়ে রাখছিলাম যদিও, কম্পিউটার হার্ডওয়্যার সেলস অ্যান্ড সার্ভিস। এটা আপডেট করতে পারেন যদিও। একটু আমি কেটে দিব দেখি। এটা আপনারা দিবেন হচ্ছে, এটা একটু আপডেট করা হয়েছে, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক অফিস, এই যে হোলসেলিং, কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং। কান্ট্রি দিবেন হচ্ছে কোন কান্ট্রি। আমরা আপনাদেরকে আমি প্র্যাকটিস করাইছিলাম হচ্ছে কুইক বুকসটা ইউএসএ দিয়ে, আর জেরোটা প্র্যাকটিস করবেন ইউকে দিয়ে। ঠিক আছে, ইউনাইটেড কিংডম। আচ্ছা, এখানে সব ইনফরমেশন আপনার ইউকে অনুযায়ী দেখেন, এই যে এখানে পাউন্ড, প্রত্যেকটাতে পাউন্ড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আপনার এখান থেকে দিতে হবে ইউনাইটেড কিংডম। আমরা যদি একটু নিচের দিকে আসি, ইউকে। দেখেন একটা মজার জিনিস খেয়াল করেন, যখন আমি এখানে ইউকে দিচ্ছি তখনই আমার এখানে একটা টাইম জোন শো করতেছে, তাই না? ডাবলিন, লিসবন, লন্ডন। ঠিক আছে, তারপর দেখেন লাস্ট অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। খুব মজার একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা আহ, যখন কুইক বুকস করছিলাম তখন আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা স্টার্ট কবে থেকে হয়েছিল? অক্টোবর, কারণ ইউএসএ ছিল। আমরা ইউকের করতেছি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার আপনাকে বলে দিতেছেন লাস্ট ডে অফ ইউর ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা হবে, মার্চের 31, কারণ ওই দেশে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত হিসাব হয়। এখন আমরা এখানে ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ, অবশ্যই আমরা এমপ্লয়ি আছে, ইয়েস দিব। তারপরে আর ইউ রেজিস্টার্ড ফর ভ্যাট, আপনার প্রতিষ্ঠানটা কি ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি কিনা, যদি থাকে ক্লিক করে দিব। এখানে বলছে হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস, আপনি কোন টুল ব্যবহার করতেন আপনার বিজনেসের জন্য, যে কোনো একটা দিলেই হবে। ধরে নিলাম আমি কুইক বুকস দিলাম, হ্যাঁ। এই যে স্টার্ট ট্রায়াল, একেবারে সিম্পল, কয়েকটা ইনফরমেশন দিলেই আপনার একটা নতুন 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন হয়ে যাচ্ছে। এই যে আমার অলরেডি একটা 30 দিন ট্রায়াল ভার্সন কিন্তু ওপেন হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, তাই না? কুইক বুকস এর নেভিগেশন প্যানেল কি বাম পাশে ছিল, আর এটা নেভিগেশন প্যানেল উপরে, তাই না? একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। এখন
জেরোর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে কুইক বুকস কিন্তু জটিল হইলেও আপনার সামনে সবকিছুকে সে সুন্দরভাবে প্রেজেন্ট করতো, তাই না? অপশনগুলো আপনার সুন্দরভাবে দেখতে পাইতেন, কিন্তু এখানে একটু আপনাকে জেরো যখন কাজ করতে যাবেন জেরোর এটা আপনার মাথায় রাখতে হবে কোনটা কোন প্যানেলে আছে। ঠিক আছে? তো এইখানে একটা জিনিস দেখেন, আমরা যখন একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলি, এখানে একটা জিনিস তারা লিখে দিছে, ইউ হ্যাভ 30 days লেফট ইন ইউর ট্রায়াল। এটা কি কুইক বুকসে এরকম করে দেখে তো আমাদের? 30 দিনের আমরা একটা ট্রায়াল ওপেন করছি, যেটা কতদিন আর বাকি আছে? 30 দিন, মানে মাত্রই তো আমরা ওপেন করলাম। এক এক দিন করে কমবে, আমার দিনটা কি কাউন্ট করবে তারা। এই যে চুজ প্ল্যান টু বাই, আপনি যদি প্ল্যানটা কিনতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে যাবেন। এখন এই অপশনটা আমরা কুইক বুকসে পেতাম হতে সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে গেলে, কিন্তু এইখানে আপনার উপরে তারা শো করে দিচ্ছে। তারপরে এই যে জায়গাটা, সেটাকে বলা হয় কোম্পানি ড্রপ ডাউন। সেটা কি বলা হয়? কোম্পানি ড্রপ ডাউন। সবসময় খেয়াল রাখবেন কোম্পানি ড্রপ ডাউন এটা, হ্যাঁ। তারপরে হচ্ছে ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডে আমরা অবস্থান করতেছি। তারপরে হচ্ছে বিজনেস, মইন ভাই সাইড, আচ্ছা, ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে আমরা বিজনেস অপশন, এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং অপশন, তারপরে পেরোল, তারপরে হচ্ছে প্রজেক্ট, এরপরে হচ্ছে কন্টাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস নিউ আইকন, এরপরে হচ্ছে সার্চ বার, তারপর নোটিফিকেশন প্যানেল, তারপর হচ্ছে আপনার হেল্প প্যানেল, তারপরে এটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাপস কানেক্ট করতে চান, তারপরে জেরোর নতুন আপডেট হইতেছে জেরোর সাথে, মানে আর কি বর্তমান যুগের এআই সফটওয়্যার গুলা কানেক্টেড করা হয়েছে এই যে এটার মাধ্যমে। আর লাস্ট একটা হইতেছে জেরোর আমার যে অ্যাকাউন্ট আছে, আমি এখানে ছবি অ্যাড করছিলাম, এই জন্য আমার এখানে ছবি দেখাচ্ছে। আপনারা যখন আপনাদের ইমেইল দিবেন তখন আপনাদের ইমেইলের প্রথম অক্ষর এখানে দেখাবো, হ্যাঁ। তারপর দেখেন আরেকটা মজার জিনিস, ইন্টারেস্টিং জিনিস, এই যে এখানে ইওর লাস্ট লগ ইন 3 weeks অ্যাগো ফ্রম বাংলাদেশ। ঠিক আছে? মানে আপনি কোথা দিয়ে লগ ইন করতেছেন সেটাও কিন্তু ট্র্যাক করতেছে। আচ্ছা, তাহলে এটা গেল আমার প্রত্যেকটা অপশন। তা আজকে আমাদের বেসিক্যালি থিওরি বেসড আমরা দেখবো অনেক অপশন গুলা কোনটা কোথায় আছে। তাহলে আমরা কোম্পানি সেটআপ দেখলাম, এবার আসেন কোম্পানি সেটিং। কোম্পানি সেটিং এর ভিতরে দেখবো ইউজার, অর্গানাইজেশন, ইমেল এন্ড ফাইন্যান্সিয়াল। তাহলে এই যে সর্বপ্রথম এটা কি কোম্পানি ড্রপ ডাউন, সেটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে এখান থেকেও কিন্তু একটা অপশন আছে, খেয়াল করে দেখেন, এই যে অ্যাড অ্যান অর্গানাইজেশন না, হ্যাঁ। এখান থেকে ক্লিক করলে কি হবে দেখেন তো, যদি আমি এখানে আবার ক্লিক করি, এই যে দেখছেন আবার নতুন করে আমার বিজনেস অ্যাড করা যাইতেছে। মানে আপনার জেরো অ্যাকাউন্টের ভিতরেই আপনি কি বারবার অ্যাকাউন্ট নতুন করে বিজনেস 30 দিনের অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এটার জন্য বাইরে আপনাকে যেতে হবে না। তাহলে কোম্পানি ড্রপ ডাউন অপশন থেকে সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের সেটিংস অপশনে। সেটিংস, কোম্পানির অর্গানাইজেশন ড্রপ ডাউনে এক অর্গানাইজেশন মানে আমার হচ্ছে আর একদিন বাকি, তখন যদি আমি এটা অ্যাড করি তাহলে তো আমার কম্পিটিশন হবে কিছু। ওটা তো ওই কোম্পানির জন্য, এই যে এখানে দেখেন, এখানে তখন থাকবে আপনার যতগুলো কোম্পানি থাকবে না, ওই আপনি ধরেন, তাহলে কি এটা কি পুরানটার জন্য হবে আপনি কি তাই মনে না করতেছেন? না বলছি এখানে যখন আপনি অ্যাড অর্গানাইজেশন করবেন তখন আপনার নতুন করে কি আরেকটা কোম্পানি সৃষ্টি হবে, আপনার এখানে লিস্ট দেখা যাবে যে কোম্পানির মেয়াদ যে কয়দিন, এই কোম্পানি আপনি সৃষ্টি করছেন, এই কোম্পানির মেয়াদ 30 দিন আছে, যে কয়দিন থাকবে ওই কয়দিন আপনার উপরে শো করবে তারা। তারপরে আসেন আমরা যাব প্রথমে অর্গানাইজেশন ডিটেলস। তাহলে অর্গানাইজেশন ডিটেলসে চলে যাব, যেটা আমরা কোম্পানি সেটিংস নামে পড়ে আসছিলাম জেরোতে, সরি কুইক বুকসে। এখানে আসেন, সর্বপ্রথম আপনাকে বলতেছে আপলোড লোগো। তাহলে সর্বপ্রথম আগে লোগোটা আপলোড করে নেবেন। আপলোড লোগো, সেখান থেকে জাস্ট লোগোটা আমি আপলোড করে দিব। এই যে লোগোটা অটোমেটিক্যালি কি আপলোড হয়ে গেছে। তারপর ডিসপ্লে নেম, আপনারা জেনোভা কম্পিউটার্স লিমিটেড তো লিখছেন, এরপরে হাইপেন দিয়ে আপনারা প্রত্যেকের নাম লিখবেন এবং ব্যাচের নাম্বারটা লিখবেন, যাতে আমি বুঝতে পারি যে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? আমি যেরকম আমার নাম এবং ব্যাচের নাম্বারটা আমি লিখে রাখলাম। লিগ্যাল নেম এটা থাকলো, ইন্ডাস্ট্রি যেটা আমরা দিয়ে আসছি, বিজনেস স্ট্রাকচার, এই প্রতিষ্ঠানটা কি রিলেটেড, পার্টনারশিপ, পার্টনারশিপ। এই যে দেখেন আমরা যদি এখান থেকে স্ট্রাকচারে যাই,
লিমিটেড প্রফিট, নট ফর প্রফিট পার্টনারশিপ, পার্সন না সোল ট্রেডার, পার্টনারশিপ। তারপরে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, যদি তার কোনো ডকুমেন্টে থাকে রেজিস্ট্রেশন নাম্বার। তারপর কোম্পানির যদি কোনো ডিটেলস থাকে এখানে দিবেন। এরপর আসেন কন্টাক্ট ইনফরমেশন, মানে অ্যাড্রেস। আপনার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে রাখছি, এই যে 16 মাউন্ট ক্লোজ, আইক্লম, বার্কহামশায়ার। আচ্ছা, আমি একটু একটু করে কেটে নিই। এই অংশটা হইতেছে আমার জিপ কোড। ইউনাইটেড কিংডম, স্টেট। এই যে আমার নিয়ে নিছে প্রত্যেকটা জিনিস। এরপর আসেন টেলিফোন নাম্বার। ইউকে টেলিফোন নাম্বার 44 দিয়ে স্টার্ট হয়, তাই না? তাই তো। এরপর আসেন ইমেল অ্যাড্রেস। কোম্পানি যদি ইমেল অ্যাড্রেস থাকে, ইমেল অ্যাড্রেসটা দিবেন। আচ্ছা, ওয়েবসাইটের নাম কভার হয়ে গেছে। আচ্ছা, ওয়েবসাইট দিলাম। এরপরে ইমেল অ্যাড্রেস, না? ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর ইনফরমেশন, মোবাইল, ফ্যাক্স, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, স্কাইপে এগুলো কোনো কিছুই নাই আমার কাছে, হ্যাঁ। যা যা ছিল আমি দিয়ে দিছি, জাস্ট এটাকে সেভ করে দেব। ওকে, চেঞ্জ, সেভ। তাহলে প্রথমে আমরা অর্গানাইজেশন ডিটেলসটা দেখে নিলাম। এরপরে আসেন আমাদের যে পরের ইয়েটা ছিল ইউজার, তাই না? ইউজারটা আমরা দেখব। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ভাই, ইউজার। এটা ইউজার, ইউজার সেটিংসটাই হইতেছে আপনার বেসিক্যালি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিতে হয়, এটাই হইতেছে আপনার ইউজার। ঠিক আছে, এই যে দেখেন লগ ইন হিস্টরি, কে কোথায় কখন লগ ইন করছেন, কয়টা বাজে লগ ইন করছেন, সবকিছু এখানে দেখা যাবে। আচ্ছা, কারেন্ট ইউজার্স। এখন এটা কি একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তাই না? সে আপনাকে কি করবে, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। কিভাবে অ্যাক্সেস দিবে? এই যে ইনভাইটে ইউজার, ইনভাইটে ইউজারে সে যাবে। যাওয়ার পরে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, অবশ্যই কি এই ইমেল অ্যাড্রেসে আপনার জিরো অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, আবার এমন একটা ইমেল দিয়েন না যেটাতে জিরোর অ্যাকাউন্টই নাই, এমন যাতে না হয়। তারপরে দেখেন পারমিশন। পারমিশন বেসিক্যালি কয় ধরনের? প্রজেক্ট, আমি যদি একটু দেখাই, প্রজেক্ট, পেরোল, আর বিজনেস এন্ড অ্যাকাউন্টিং। প্রজেক্ট, প্রজেক্টে 3 ধরনের পারমিশন আছে, একটা লিমিটেড, আর একটা স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে অ্যাডমিন। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে যে প্রজেক্ট করাইতে চায়, তাহলে সে প্রজেক্টের অ্যাক্সেস আপনাকে দিবে, না হলে দিবে না। তারপর পেরোল অ্যাডমিন, পেরোলের কোনো ইয়া নাই, সাব ভাগ নাই। আপনাকে পেরোলে যদি সে কাজ করাতে চায় পেরোলের দিবে, না হলে দিবে না। সবথেকে পাওয়ারফুল জায়গাটা হচ্ছে বিজনেস এন্ড অ্যাকাউন্টিং, বেসিক্যালি এটাই আপনাকে এক্সেস দিবে সে। এটার আন্ডারে দেখেন 4 ধরনের এক্সেস আছে। একটা ইনভয়েস, শুধুই আপনি ইনভয়েস করতে পারবেন, আর কোনো কিছু না। তারপরে স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ডের কিছু আপনি এক্সট্রা বেনিফিট পাবেন, হ্যাঁ। যেমন হইতেছে সেলস এন্ড পারচেজ করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে রিকনসাইল এন্ড এডিট স্টেটমেন্ট করতে পারবেন, রিপোর্টের মধ্যে ভিউ করতে পারবেন এবং রিটার্ন রিপোর্ট করতে পারবেন, তারপর এমটিডি ভ্যাট রিটার্ন করতে পারবেন, সেটিং ঠিক করতে পারবেন, এই জিনিসগুলা। তারপরে হইতেছে অ্যাডভাইজার। অ্যাডভাইজার আরো কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। সব থেকে স্ট্রংগেস্ট পার্ট হইতেছে আপনার অ্যাডভাইজার রোল। খেয়াল রাখবেন, সব থেকে স্ট্রংগেস্ট পার্ট হইতেছে অ্যাডভাইজার রোল। আপনারা ক্লায়েন্টের কাছ থেকে চেষ্টা করবেন অ্যাডভাইজার রোল নেওয়ার। ঠিক আছে, অ্যাডভাইজার রোল নিয়ে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। কারণ আছে, আপনি যখন ব্যাংক রিকনসিলেশন যাবেন, ব্যাংক রিকনসিলেশন করতে যাবেন, তখন একটা অপশন আসবে ক্যাশ কোডিং। এই অপশনটা মনে রাখবেন। এই ক্যাশ কোডিং অপশনটা আপনার ব্যাংক রিকনসিলেশনের ক্ষেত্রে অনেক কাজে লাগে। সো ক্যাশ কোডিং অপশনটা পাওয়ার জন্য আপনাকে অ্যাডভাইজার রোলে যেতে হবে। এটাই হইতেছে সব থেকে পাওয়ারফুল পজিশন বিজনেস এন্ড অ্যাকাউন্টিং। আর রিড অনলি মানে কি, শুধু আপনাকে পড়ার জন্য সে আপনাকে দিবে। ঠিক আছে, হইতে পারে এটা আপনি যখন তার সাথে মিটিং এ বসছেন, মিটিং এ বসার সময় এখন সে আপনাকে একটা অ্যাক্সেস দিল রিড অনলি, আপনি শুধু পরে জিনিসগুলোকে দেখে দেখে বলবেন যে ভাই আপনার এই জায়গায় সমস্যা আছে, আপনি এই সমস্যাগুলা সমাধান করে নেন, জাস্ট এটা।
তাহলে বুঝাইতে পারছি অ্যাক্সেসটা কিভাবে দিবে। তাহলে আসেন এইখানে এখানে আসেন এখন আমি কি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি, আমার ইমেল এখানে শো করতেছে, তাই না? কয় মিনিট আগে লগ ইন করছি? 11 মিনিট আগে। এবার আসেন এইখানে খেয়াল করার আগে আপনাকে একটা জায়গা থেকে নিয়ে আস, বিজনেস অপশনে যান। বিজনেস অ্যাকাউন্টিং এর আন্ডারে যাবো, অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে অপশন যাবো। দেখেন এইখানে কয়টা অপশন আছে, হাতে গুনে মনে রাখেন কয়টা অপশন আছে। এখানে কয়টা অপশন আছে? 1 2 3 4 5টা, আর এ পাশে কয়টা? একটা আছে না? আমি এখন কোন রোলে আছি একটু যদি খেয়াল করে দেখেন, আমি চেঞ্জ পারমিশন করে নিব। এই যে স্ট্যান্ডার্ড আছে না, এখন অ্যাডভাইজারে চলে যাব, সবগুলো বক্স চেক মার্ক দিব, হ্যাঁ, দিয়ে আপডেট পারমিশন করব। এই যে সেটিংস সেভ হয়ে গেল। এবার জাস্ট আমি এই জায়গায় রিলোড করব। কতগুলো অপশন আসে, চলে আসে না? জার্নালও চলে আসে, কিন্তু আগে সেটা ছিল না। ফিক্সড অ্যাসেট চলে আসছে, তারপরে এক্সপোর্ট অ্যাকাউন্টিং ডাটা, অ্যাসুরেন্স ড্যাশবোর্ড, হিস্টরি অ্যান্ড নোট, এগুলো কিন্তু চলে আসে, দেখছেন? হ্যাঁ, আরোটা হ্যাঁ। তাহলে অ্যাডভাইজার রোলটা কি সব থেকে পাওয়ারফুল পজিশন, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি ছিলেন, এখন তখন আপনি অ্যাডভাইজারে গেলেন। অবশ্যই অ্যাপ্রুভালের ব্যাপার থাকবে, মানে কাজ আমি করতে পারবো, সেই মানে আর কি দরজা সে আমাকে খুলে দিছে, ঠিক আছে? এখন দরজা যাওয়ার পরে আমি ভিতরে কাজ করতে যাব, আমাকে অ্যাপ্রুভাল নিতেই হবে, ঠিক আছে? এরপর আসেন, এটা গেল হচ্ছে ইউজার অ্যাক্সেস, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন সবসময় ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডভাইজার রোল নেওয়ার জন্য, ঠিক আছে? এরপরে আসেন ইমেল এবং ফাইন্যান্সিয়াল। কোম্পানি ড্রপ ডাউন থেকে আমরা চলে যাব সেটিংস অপশনে, সেখান থেকে এই যে ইমেল সেটিং অপশনটা দেখেন, ইমেল সেটিং। আচ্ছা, আমাদের তো ইমেল লেখার প্রয়োজন পড়ে, তাই না? আমরা কুইক বুকসে দেখে আসছিলাম, যখন আমরা টেমপ্লেট রেডি করছিলাম তখন কিছু বাই ডিফল্ট ইমেল তারা লিখে রাখছিল, তাই না? ঠিক জিরোতেও এখানে লেখা আছে, দেখেন কিভাবে। এই যে টেমপ্লেটে যখন আমি এডিট অপশনে যাব, দেখেন সে কয়টা, 2 3 4 5 6 7 8টা, 8 ধরনের টেমপ্লেট সে কি করছে, রেডি করে রাখছে আমার জন্য। ধরেন কোনো কারণে আপনার সেলস ইনভয়েস পাঠাইতে হবে, ক্লিক করেন, এই যে সেই ইমেলটা কিভাবে লেখা আছে, আপনি চাইলে আপনার নিজের মতো করেও কি এডিট করে নিতে পারেন, এডিটেবল সবকিছু, হ্যাঁ। এখানে আপনার আর নতুন করে কাজ করার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে আপনি যদি চান যে হ্যাঁ আপনার এরকম ইমেল পছন্দ হচ্ছে না, তাহলে আপনি এই যে এখানে যান, অ্যাড ইমেল টেমপ্লেটে যান, গিয়ে আপনার টেমপ্লেটের নেম বলেন, ধরেন আপনি দিলেন ক্রেডিট নোটের জন্য আছে স্টেটমেন্ট, রিসিপ্ট, সেলস ইনভয়েস, রেমিটেন্স অ্যাডভাইস, স্টেটমেন্ট, অটোপে। আপনি অটোপে এর জন্য আপনি একটা ইমেল সেট করতে চাচ্ছেন, ঠিক আছে? অটো পেমেন্ট, এটার নাম দিলেন যে মাই টেমপ্লেট, ঠিক আছে? মাই টেমপ্লেট দিলেন। এরপরে আপনি এখানে আপনার নিজের মতো করে মেসেজে আপনি কি লিখবেন, এই যে থার্ড ব্র্যাকেট যেগুলো সেগুলো চেঞ্জ করবেন না, সেগুলো অটোমেটিক্যালি তারা সফটওয়্যারে নিয়ে নিব, ঠিক আছে? আপনি থার্ড ব্র্যাকেট ব্যতীত বাকি যে জিনিসগুলো হাই না দিয়ে আপনি অন্য কিছু দিলেন, বললাম লিখলাম হইতেছে হ্যালো, হ্যালো বিজনেস মাইন্ড, ঠিক আছে? তাকে আমি এভাবে অ্যাড্রেস করলাম। তারপর আমি আমার ইচ্ছা মতোই যে এখানে আমার ধরেন একটা কারেকশন করার প্রয়োজন, আমি একটা কমা অ্যাড করলাম, তারপরে এখানে একটু গ্যাপটাকে চেঞ্জ করে দিলাম, নিজের মতো করে দিয়ে থ্যাঙ্কস দিয়ে তারপর আমি এটাকে সেভ করে দিলাম। আপনি যখন অটো পে করতে যাবেন তখন আপনার কি হবে, তখন আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন। এই যে দেখেন অটো পে, মাই টেমপ্লেট, নাম যেটা দিছি আমি, ঠিক আছে? আবার ক্লিক করে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন, সবকিছুই করা যাবে। চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ইমেইল সেকশনের কাজ, তেমন জটিল কিছু না। আচ্ছা, এরপরে সেটিংসে যাওয়ার আগে আমরা কিছু অপশন দেখে আসি।
বিজনেসের আন্ডারে আমরা কি কি অপশন পাবো? শর্ট টার্ম ক্যাশ ফ্লো, বিজনেস স্ন্যাপশট, তারপরে পাচ্ছি ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, অনলাইন পেমেন্ট, কোড, সেলস ওভারভিউ, তারপরে পাচ্ছি বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ, এক্সপেন্স ক্লেম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। জেরোতে সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে যে আপনি কোথায় কোন অপশন আছে সেটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট মনে রাখতে হবে, সেটা কিন্তু আপনার চোখের সামনে দেখা যাবে না। ঠিক আছে, অপশন কটা দেখেন, 1 2 3 4 5 6টা মাত্র অপশন। আর কুইক বুকসে কি অনেকগুলো অপশন ছিল না বাম পাশে নেভিগেশন প্যানেল থেকে? আর এখানে প্রত্যেকটা এই 6টা থেকে আপনাকে মনে রাখতে হবে। তাহলে প্রোডাক্ট এন্ড সার্ভিস কোথায় পাবেন? বিজনেসের আন্ডারে, কথা বলতে পারছি। তারপর পারচেজ ওভারভিউ, এটা কোথায় পাবেন? বিজনেসের আন্ডারে। সেলস ওভারভিউ, এগুলো কোথায়? বিজনেসের আন্ডার। এরপরে আসেন অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর আন্ডারে 3টা হচ্ছে আপনার মূল হেড, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, তারপরে কি রিপোর্ট সেকশন, তারপরে কি অ্যাডভান্স সেকশন, আর এই যে এগুলা কি ফেভারিট করা, তাই না? ওই যে অপশন অ্যাকাউন্টিং রিপোর্টের মধ্যে আমরা যদি যাই তখন দেখবো কিছু জিনিস আমার ফেভারিট লিস্ট করা, এগুলো এখানে দেওয়া আছে। তারপরে হইতেছে অ্যাডভান্স অপশনে কিছু ফেভারিট লিস্ট করা আছে, এগুলো এখানে থাকবে। আচ্ছা, তারপরে আসেন পেরোল। পেরোলে তো আমরা জানি পেরোলে কি কি থাকে। তারপর প্রজেক্ট, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট জিনিসটাকে একটু জাস্ট যদি বলে রাখি, আমরা প্রপার নাউন আর কমন নাউন পড়ছিলাম। প্রপার নাউন, কমন নাউন, হ্যাঁ, প্রপার নাউন কি আর কমন নাউন কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, প্রপার নাম ভাই নির্দিষ্ট আর কমন নাম জাতি সহজ করে। ধরেন আপনাদেরকে যদি প্রত্যেকের নাম ইন্ডিভিজুয়াল করে আমি বলি, সেটা হইতেছে প্রপার নাউন, ঠিক আছে। আর কমন নাউন হইতেছে আমি একবারে যদি বলি আপনারা স্টুডেন্ট, এইখানে হচ্ছে কন্টাক্ট হইতেছে সেরকম। কন্টাক্ট হইতেছে কমন নাউন। আমরা যেমন কুইক বুকসে কাস্টমার এবং সাপ্লায়ারকে আলাদা আলাদা অ্যাড করছি, কিন্তু আমরা এখানে সেটা করতে পারবো না। সবাইকে আমরা কন্টাক্টের আন্ডারে অ্যাড করব, যাকে যেই হিসেবে আমার প্রয়োজন পড়বে সেই হিসাবে আমি ব্যবহার করব। যদি কারো কাছ থেকে আমার কেনার প্রয়োজন পড়ে তাকে কাস্টমার হিসেবে ব্যবহার করব, যদি কারো কাছে যদি আমি বিক্রি করার প্রয়োজন পড়ে তাকে আমি কাস্টমার হিসেবে ব্যবহার করবো, আর কেনার প্রয়োজন হলে তার কাছ থেকে আমি সাপ্লায়ার হিসেবে ব্যবহার করবো। এক জায়গায় থাকবে, সেটা কন্টাক্ট নামে থাকবে। সেখান থেকে আমি নিয়ে নিয়ে যার যে কাজ সেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আমি সেখানে তাকে ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আসেন ক্লাস নিউ। ক্লাস নিউ এর আন্ডারে আপনাদের কি কি অপশন আছে? ইনভয়েস আছে, পেমেন্ট লিঙ্ক, এটা কিন্তু অলরেডি আমরা বিজনেসের আন্ডারে অপশনে দেখে আসি। বিল, এটাও দেখে আসি। কন্টাক্ট, এই যে এখানে অপশন আছে। কোড, এটাও আমরা বিজনেসের আন্ডারে অপশন আছে। পারচেজ অর্ডার, ম্যানুয়াল জার্নাল, স্পেন্ড মানি, রিসিভ মানি এবং ট্রান্সফার মানি। খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে 3টা জিনিস আমার কাছে জেরোর এই জায়গাটা একটু ভালো লাগে, আরো অনেক জায়গা আছে। শাহরিয়ার ভাইয়ের পাশের জন, আপনি আমাকে এই 3টা জিনিস একটু ব্যাখ্যা করে দেখাবেন। আহমেদ মোর্শেদ ভাই মনে হয়। দেখতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আরেকটু আমি স্ক্রিন বড় করে দিচ্ছি আপনাকে। এবার আমি বলে দিচ্ছি, একটা রিসিভ মানি, একটা স্পেন্ড মানি, একটা ট্রান্সফার মানি। ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইট 3 টাইপস। বলেন, আমাকে বলতে দেন। আর স্পেন্ড মানি, স্পেন্ড মানি, স্পেন্ড, আচ্ছা যেটা খরচ করতেছেন। আর ট্রান্সফার মানি, ডিপোজিট, শুধু ডিপোজিট, আর অন্য কিছু হয় না? ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হতে পারে না? হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে। জেরোতে ব্যাংকটাকে আলাদা রাখা হয়েছে। জেরোতে সবসময় মনে রাখবেন, জেরো জার্নাল যখন করতে যাবেন ব্যাংক খুঁজে পাবেন না ভাই। বারবার বলে দিচ্ছি, জেরোতে যখন জার্নাল করতে যাবেন আপনি কোনো ব্যাংক খুঁজে পাবেন না। বুঝাতে পারছি? তাহলে ব্যাংকের কাজ কিভাবে করবেন? ধরেন ব্যাংকে টাকা আসছে, আপনাকে দিতে হবে রিসিভ মানি। ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, দিতে হবে স্পেন্ড মানি। বুঝাইতে পারছি? তারা ব্যাংকের কাজগুলো করে হচ্ছে জিরো, রিসিভ মানি এবং স্পেন্ড মানি। বুঝাইতে পারছি? হ্যাঁ, তারা কোনো আনডিপোজিটেড ফান্ড, ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট নামে কোনো তারা কাজ করে না, তারা সরাসরি ব্যাংকের সাথে কানেক্টেড থাকে, এই জন্য রিসিভ মানি এবং স্পেন্ড মানি ব্যবহার করে। বুঝাইতে পারছি? এটা
আচ্ছা, এরপরে এটা তো সার্চ অপশন, যদি কোনো কিছু খুঁজে না পান। তারপরে নোটিফিকেশন প্যানেল, এই যে নোটিফিকেশন প্যানেল, আপনার এখানে নোটিফিকেশন দেখাবে। তারপরে এটা হচ্ছে আপনার হেল্পের প্যানেল, যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় তাদের কাছে সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন। আর এখানে মাল্টি ডটস হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস কানেক্ট করার, এই যে আমরা হাফ ডগ নিয়ে পরে আলোচনা করব। আর এটা তো হচ্ছে মাই জিরো অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট। ওকে, এবার আসেন আমরা অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাব অ্যাডভান্স অপশনে। এখান থেকে আমরা দেখব ফাইন্যান্সিয়াল সেটিংস। ফাইন্যান্সিয়াল সেটিং যেটা আপনার কুইক বুকস অনলাইনে গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে অ্যাডভান্স অপশনে যেটা ছিল সেটাই হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। দেখেন ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড, আমরা যখন অ্যাকাউন্টটা সেট আপ করি তখন আমাদের ইউকে দেওয়ার সাথে সাথে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা কবে দেখাচ্ছিল, 31 মার্চ, তাই না? এটা আমাকে দেখাচ্ছিল, এই যে এখানে তারা শো করতেছে, এখানে নিচে বলতেছে ভ্যাট। ভ্যাট, ভ্যাটটা এখানে খেয়াল করেন, ভ্যাট কোন মেথডে হবে, ক্যাশ না অ্যাকুরাল? ক্যাশ। ওকে, ভ্যাটের পিরিয়ড কোয়ার্টারলি, তাই না? ভ্যাট নাম্বার যদি থাকে আপনার এই ফোল্ডারে, ভ্যাট নাম্বার আছে কিনা জানি না, শিওর দি নাই না। আচ্ছা ঠিক আছে, ভ্যাট নাম্বার নাই, সমস্যা নাই। দেখেন আমরা ট্যাক্সের ক্ষেত্রে, সেলসের ট্যাক্সে কয় ধরনের ট্যাক্স হয়? একটা তিন ধরনের বেসিক্যালি আমরা জানি, একটা ট্যাক্স ইনক্লুসিভ, ট্যাক্স এক্সক্লুসিভ, আর এটা কি নো ভ্যাট, তাই না? যদি আমরা ওই প্রোডাক্টের ভিতরেই পণ্যের যে মূল্য আছে তার ভিতরেই যদি আমরা ট্যাক্সটা ধরে রাখি তাহলে সেটাকে বলা ট্যাক্স ইনক্লুসিভ। আর যদি পণ্যের প্রোডাক্টের হিসাব মূল্যটা হিসাব করার পরে যদি তার উপরে যদি আমরা ট্যাক্স হিসাব করি সেটাকে বলা হয় কি ট্যাক্স এক্সক্লুসিভ। আর যদি নো ভ্যাট ধরি তো তাহলে নো ট্যাক্স। তাহলে এখানে আমরা সব ক্ষেত্রে নরমালি কি এক্সক্লুসিভ করি না? জি। এখানে দেখেন কত সুন্দর ভাবে বলে দেওয়া আছে, ফর সেলস ট্যাক্স কি এক্সক্লুসিভ, ইনক্লুড ইনভয়েস, কোড, ক্রেডিট নোট এন্ড রিসিভ মানি। সব ক্ষেত্রে কি এক্সক্লুসিভ মেথড হবে। পারচেজের ক্ষেত্রেও এক্সক্লুসিভ ধরবো, তাহলে বিল, পারচেজ অর্ডার, ক্রেডিট নোট এবং স্পেন্ড মানি সব ক্ষেত্রেই আমার কি এক্সক্লুসিভ হিসাব হবে। এরপরে আসেন এই যে সিআইএস যেটাকে বলা হয় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, যদি আপনার কোনো ক্লায়েন্ট সে যদি কন্ট্রাক্টর হয় তাহলে সে এখান থেকে যদি রেজিস্টার কন্ট্রাক্ট হয় তাহলে এখান থেকে ক্লিক করে সে তার দেশের অনুযায়ী বিভিন্ন রেফারেন্স নাম্বার এবং বিভিন্ন এমপ্লয় যে নাম্বার গুলো আছে সেগুলো সে দিবে, ঠিক আছে? বেসিসেরও প্রয়োজন নাই, লক ডেট। আচ্ছা, আপনাদের কি একটা কথা মনে আছে, ক্লোজ দ্য বুকস, কুইক বুকসে ক্লোজ দ্য বুকস, ক্লোজ দ্য বুকস মানে কি ছিল, কেউ বলতে পারবেন আমাকে? বলেন। এটা ওই তিনটে অপশন আছে নাকি, লক করা যায় ওই টাইমটা দিলে ক্লিয়ার ডাটা কিন্তু দেওয়া হবে। হ্যাঁ, আর আর কি অপশন ছিল? আর পাসওয়ার্ডের একটা অপশন ছিল, তাই না? পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, এইখানে দেখেন দুটা মজার জিনিস, কেন আমি বলছি অ্যাডভাইজার রোলটা সেই সব থেকে পাওয়ারফুল। দেখেন, যদি ক্লায়েন্ট এইখানে এসে একটা ডেট সেট করে দিত, উপরে কি লেখা আছে, স্টপ অল ইউজার্স এক্সেপ্ট অ্যাডভাইজার্স মেকিং চেঞ্জেস অন অ্যান্ড বিফোর, মানে শুধু অ্যাডভাইজার ব্যতীত বাকি সবাইকে স্টপ করে দিবে সে, ঠিক আছে? আর যদি সে এইখানে এসে সেট করে তাহলে এখানে বলছে স্টপ অল ইউজার্স, মানে সব অ্যাডভাইজার সহ সবাইকেই সে বন্ধ করে দিতে পারে, মানে অ্যাডভাইজারকে সে আলাদা গুরুত্ব দিছে, ঠিক আছে? এখানে যদি সে সেট করে দেয় অ্যাডভাইজার যাকে এরপরে রোল দিবে সেই শুধুমাত্র চেঞ্জ করতে পারবে ওই সময় এবং তারপরে। আর এখানে দিলে কেউই কোনো কাজ করতে পারবে না, সবার জন্য লক হয়ে যাবে, আর টাইম জোনটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে করব হচ্ছে সেভ। ওকে, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল সেটিংসও কমপ্লিট। আর কিভাবে অ্যাক্সেস নিতে হয় ক্লায়েন্টের কাছ থেকে সেটা তো দেখাই দিলাম, তাই না? ইউজার অ্যাক্সেস নিতে হয় সেটা দেখাই দিছি। এবার আসেন আমরা দেখবো চার্ট অফ অ্যাকাউন্ট, যেটা আমাদের সব থেকে ঝামেলা করছিল, তাই না, কুইক বুকসে। ওকে, চার্ট অফ অ্যাকাউন্ট কোথায় খুঁজে পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে চলে যাব, সেখান থেকে দেখেন অ্যাডভান্স অপশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, তাই না? চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব, এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন। যেটা চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু অনেক অর্গানাইজড। আচ্ছা, আমাদের হিসাব সমীকরণের
উপাদান কয়টা কেউ আমাকে বলতে পারবেন? শাকিল ভাই ব্যতীত বাকি পাঁচটা। কি কি? ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লায়াবিলিটি, ওনারশিপ। ইনকাম, এক্সপেন্স, এক্সপেন্স, অ্যাসেট, অ্যাসেট, লায়াবিলিটি, লায়াবিলিটি। ওনারশিপ। এক্সপেন্স আর ইনকামটা কি ওনার সিকিউরিটির মধ্যে পড়ে না? হ্যাঁ, তাহলে ক্লাসিফাই করতেছি। আমি তো এটার ক্লাসিফাই জানতে চাই না, আমি তো বলছি নরমালি ক্লাসিফাই জানতে চাইছি। অ্যাকাউন্টিং এর ইকুয়েশনটা কি? A is equal to L plus ওই ওনার্স ইকুইটি। এর আগে কি ছিল বলতে পারবেন কেউ? এর আগে অ্যাকাউন্টিং ইকুয়েশন, হ্যাঁ, টিচিং, ওভারশিপ। প্রোপ্রাইটরশিপ। ওইটা ওনারশিপ বলি। আচ্ছা, এল ছিল। টিএল ছিল। লায়াবিলিটিস। আচ্ছা যাক, তাহলে আপনারা একটু দেখে আসেন ভাই। ঠিক আছে, প্রথমে ছিল A is equal to P, অ্যাসেট is equal to প্রোপ্রাইটরশিপ ছিল। তারপরে আসছে এল, আসছে এল এর আসার পরে পিটাকে চেঞ্জ হয়ে যে গিয়ে হয়েছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি চেঞ্জ হয়ে এখন নতুন করে আধুনিক সমীকরণে দাঁড়াইছে। ওনার্স ইকুইটিটা চেঞ্জ হয়ে পাঁচটা উপাদান: ক্যাপিটাল, তারপরে ইনকাম, এক্সপেন্স আর ওনার্স ড্রয়িংস যেটাকে বলা হয়, তাই না? আচ্ছা, এখানে দেখেন, এইখানে আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্টে দেখতে যাব, এখানে আমাকে একটা প্যানেল তারা আমাকে দিচ্ছে। প্রথমে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট, কি অ্যাড অ্যাকাউন্ট, তারপরে আবার পরে বলতেছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে কি? দুটোতে অ্যাড। এখানে আপনি ব্যাংকের সকল জিনিস অ্যাড করতে পারবেন, হোক সেটা আপনার নর্মাল অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে। আর এই ব্যাংক ব্যতীত অন্য সকল কিছু আপনাকে অ্যাড করতে হবে কি অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। আপনি চাইলে প্রিন্ট পিডিএফ করে নিতে পারেন, ইম্পোর্ট চাইলে একবারে ইম্পোর্ট করতে পারেন, এক্সপোর্ট চাইলে, এক্সপোর্ট মানে কি আপনার ডাউনলোড করে নেওয়া, তাই না? সিএসভি তে ডাউনলোড হবে। আর এইখানে আরেকটা প্যানেল তারা দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে অল অ্যাকাউন্ট, তার পাশে দেখাচ্ছে হচ্ছে অ্যাসেট, এরপরে হচ্ছে লায়াবিলিটি, এরপরে হচ্ছে ইকুইটি, এরপরে হচ্ছে এক্সপেন্স, এরপরে হচ্ছে রেভিনিউ, এরপরে হইতেছে আর্কাইভ। আচ্ছা, এখন প্রথমে তারা আমাকে কয়েকটা সেকশনে ভাগ করে দিয়েছে: অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, এক্সপেন্স এবং রেভিনিউ। তার মানে পাঁচটা ভাগে সে আমাকে বিভক্ত করে দিচ্ছে। তাহলে আসেন এইখানে দেখেন, অটোমেটিক্যালি বাই ডিফল্ট অনেকগুলো দেওয়া আছে না? কয়টা দেওয়া আছে? 86টা আইটেম দেওয়া আছে। এখন 86টা আইটেম আপনি ব্যবহার করলে করবেন, না হলে এভাবেই থাকবে। যেগুলো তালা চিহ্ন দেওয়া আছে, যেগুলো তালা চিহ্ন দেওয়া আছে সেগুলা কি লক, ঠিক আছে? সেগুলা কি আর কোনো এডিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, কোনো চেঞ্জ করতে পারবেন না, এই জিনিসগুলা, ঠিক আছে? এবার আসেন নাম্বারিং। নাম্বারিং নিয়ে আমরা অনেকটা হ্যাসেলে পড়ছিলাম কুইক বুকসে, কিন্তু জেরোতে অলরেডি নাম্বারিং দেওয়া আছে। দেখেন আমি যদি অ্যাসেট প্যানেলে যাই, তারা কত দিয়ে স্টার্ট করছে? 6 7, তাই না? 6 7। তারপর লায়াবিলিটি তারা স্টার্ট করছে হচ্ছে 8 9, 8 9 হইতেছে তারা লায়াবিলিটি। ইকুইটি তারা স্টার্ট করছে হচ্ছে 950 থেকে, আর 950-এর আগ পর্যন্ত লায়াবিলিটি। তারপরে এক্সপেন্স, এই যে 3 4, 3 4 হচ্ছে তারা এক্সপেন্স, 5ও আছে একটা, 500। এরপর আসে রেভিনিউ, রেভিনিউটা হচ্ছে 2। তাহলে প্রত্যেকটা জিনিস সে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে এটার চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার কত হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আপনাদের যে ডিটেলসটা দিছিলাম, ডিটেলসের নিচে নিচে আমি কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এগুলো আমরা একের পর এক অ্যাড করার চেষ্টা করবো। আসেন সর্বপ্রথম আগে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার চেষ্টা করি, আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট। ওকে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। এইখানে ইউকের যতগুলো ফেমাস ব্যাংক আছে সবগুলোর নাম এখানে দেওয়া আছে। আপনার ক্লায়েন্ট এগুলোর সাথে কানেক্ট করে দিতে পারবে। যেহেতু এখন আমাদের ব্যাংক নাই, তাহলে আমরা চলে যাব ডান পাশে
অ্যাড উইদাউট ব্যাংক ফি, সেখান থেকে কন্টিনিউ। এখানে ব্যাংকের নাম দিবেন আরবিএস ব্যাংক, অ্যাকাউন্টের নাম দেন আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপটা কি ক্রেডিট কার্ড, এটা কি ক্রেডিট কার্ড, তাহলে আদার, তাহলে অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। অ্যাকাউন্টের কোড, কোড নাম্বারটা আমরা দিব হচ্ছে আমাদের সুবিধার্থে যাতে আমরা খুঁজে পাই। হ্যাঁ, কোড নাম্বারটা অ্যাসেট পাশে যাই, দেখি অ্যাসেট পাশে কোনটা আমার জন্য অ্যাভেলেবেল আছে। 640, 640। ওকে, কারেন্সি জিবিপি, অ্যাড অ্যাকাউন্ট। দেখেন আপনার অ্যাসেটে যখন আমরা যাব 640 আরবিএস ব্যাংক, ব্যাংক নো ভ্যাট আসছে, তাই না? আচ্ছা, তাহলে বলেন এখানে আর কি জিনিস মিসিং আছে? আপনারা তো কুইক বুকস, ওপেনিং ব্যালেন্স নাই, তাই না? তো এখন ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য খেয়াল রাখবেন, ওপেনিং ব্যালেন্স দেওয়ার জায়গা হচ্ছে দুইটা। ক্লাসে মনোযোগী হন, অনেকে মোবাইল চালাচ্ছেন, মনে করেন না যে আচ্ছা, এখন ওপেনিং ব্যালেন্স দেওয়ার জায়গা হচ্ছে দুইটা, ওপেনিং ব্যালেন্স দেওয়ার জায়গা হচ্ছে দুইটা। কোনটা কোনটা? একটা হচ্ছে আপনার সর্বপ্রথম অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে গেলে কনভার্সন ব্যালেন্স, আরেকটা হচ্ছে আপনার প্লাস নিউর আন্ডার থেকে রিসিভ মানি অথবা স্পেন্ড মানি। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা শুধু ব্যাংক, ব্যাংক রিলেটেড ওপেনিং ব্যালেন্স আনবেন রিসিভ মানি এবং স্পেন্ড মানি ব্যবহার করে। আপনি চাইলে কনভার্সনও দিতে পারেন, কিন্তু আপনার যখন কনভার্সনে দিতে যাবেন তখন আপনারা দেখা যাবে সেটা ট্রায়াল ব্যালেন্সের মতো, তো মিলাইতে আপনাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আপনারা ব্যাংক সংক্রান্ত ওপেনিং ব্যালেন্স আনার জন্য ব্যবহার করবেন রিসিভ মানি, স্পেন্ড মানি। আর বাকি যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোর ওপেনিং ব্যালেন্স ব্যবহার করবেন কি দিয়ে? কনভার্সন ব্যালেন্স দিয়ে। বুঝাইতে পারছি? বাকি সকল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ব্যবহার করবেন কনভার্সন ব্যালেন্স দিয়ে, আর ব্যাংকেরটা শুধুমাত্র ব্যবহার করবেন রিসিভ মানি, স্পেন্ড মানি। এখন আসেন, এখন এটা কি আমার চেকিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? এখন এটার আমরা ওপেনিং ব্যালেন্স কোনটা দিয়ে দিব? রিসিভ মানি না স্পেন্ড মানি? রিসিভ মানি দিয়ে দিব, ঠিক আছে? খেয়াল থাকে যেন, এটা আমরা দিব হইতেছে ব্যাংকের শুধুমাত্র ক্রেডিট কার্ড যেটা, সেটা আমরা দিব কি স্পেন্ড মানি দিয়ে। রিসিভ মানে আমি বলছিলাম যে যেটা ব্যাংকে আমার ইন হইতেছে, ক্যাশ ইন হইতেছে, সেটা আমরা দিব রিসিভ মানি দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই যে রিসিভ মানি, যে দেখেন আপনার ব্যাংক শো করতেছে না? যদি আমার 6-7টা ব্যাংক থাকতো তাহলে 6-7টা ব্যাংক শো করতো, তাহলে একটা ব্যাংকই আছে, যেটা এটা ক্লিক করে নেক্সট অপশনে যাব। এখানে প্রথমে কি কে আনতেছে? মালিক নিয়ে আসতেছে না, ওনার। জাস্ট এই যে দেখেন, একেবারে ইজি, আপনাকে বারবার ওগুলো ইনফরমেশন দিতে হবে না। তারপরে 2023 সালের দেখেন কত ইন্টারেস্টিং। এটা আবার কি হচ্ছে? না, মাঝে মধ্যে ওই যে রিলোড নিতেছিল তো বারবার, ওগুলো সমস্যা হয়ে গেছে। জানুয়ারি 2023। এখন ডেসক্রিপশনে কি লিখবো? ওপেনিং ব্যালেন্স, রাইট? কোয়ান্টিটি কত হবে ভাই? হ্যাঁ, কোয়ান্টিটি হবে কি 1। যদি 0 দিই তাহলে কি 0 হয়ে যাবে না? আলটিমেট ব্যালেন্স। আর ইউনিট প্রাইসটা হবে কি, যে অ্যামাউন্ট কত, 1803.90 পাউন্ড। আপনারা কিন্তু জিবিপি তে এখন করবেন। আচ্ছা, এই যে দেখেন 1803.90 পাউন্ড 1 দিয়ে গুণ করে কি সেম অ্যামাউন্টে আসছে। আচ্ছা, এবার বলেন এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট মানে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, এটা কি হবে? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট কেন? আমি তো ব্যাংক সিলেক্ট করেই আসি। আমরা যখন ওপেনিং ব্যালেন্স দিই, ওপেনিং ব্যালেন্সের জার্নাল কি হয়? এখানে ওনার্স ইকুইটি হবে, ক্যাপিটাল নামে আছে, ঠিক আছে? তাহলে এখানে নো ভ্যাট। ওই যে কনভার্সন ব্যালেন্সে দিতে হবে সেম। তাহলে কি কাজ করবেন? ব্যাংকে গিয়েও দিবেন, আবার ক্যাপিটালে গিয়েও দিবেন। আপনাদের কাজ সংক্ষেপ করার জন্য আমি এটা করছি, ঠিক আছে? সেভ করে দেব।
তাহলে এটার ইম্প্যাক্ট আমরা দেখবো এই যে আরবিএস ব্যাংকে দেখেন এই যে ওনার্স ওপেনিং ব্যালেন্স চলে আসে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন আমরা আরেকটা ব্যাংক অ্যাড করি, মেট্রো ব্যাংক। মেট্রো ব্যাংক অ্যাড করবো, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, অ্যাড উইদাউট ব্যাংক ফিট, ব্যাংক নেম, অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্ট টাইপ যেহেতু ক্রেডিট কার্ড না তাহলে আমরা দিব হচ্ছে আদার, অ্যাকাউন্টের নাম্বার আমি একটা আমার মতো করে দিয়ে দিচ্ছি 641, অ্যাকাউন্ট কোড। আমরা অ্যাসেট পাশে চলে যাব, এই দেখেন তো ওই যে তখন ওপেনিং ব্যালেন্স দিছি না, এখানে আসে না 1803.90। এবার মনজো ব্যাংক, এবার আসেন মনজো ব্যাংকেরটাও আমরা কি দিয়ে করব, রিসিভ মানি দিয়ে করব। এই যে দেখেন এখন ব্যাংক আসছে না, আপনি তো ব্যাংক সিলেক্ট করেই দিবেন, তাহলে আপনার এক পক্ষ তো আপনি অলরেডি কি কনফার্মেশন করে দিচ্ছেন যে এটা আমার এই ব্যাংক মনজো চেকিং অ্যাকাউন্ট। তাহলে এখানে দিবেন হচ্ছে ওনার, এখান থেকে জানুয়ারি 2023, তারপরে 1 তারিখ, এটা কি হবে ওপেনিং ব্যালেন্স 8.27, অ্যাকাউন্ট কি হবে ক্যাপিটাল না, আর ট্যাক্স রেট হবে নো ভ্যাট। তাহলে আবার আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, অ্যাসেট পাশে চলে যাই, 641 8.27 আসছে। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা ব্যাংকে অ্যাড করবো। এবার আসেন আমরা একটা ক্রেডিট কার্ড অ্যাড করি, হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেস 30,345.10। তাহলে এটা কি দিয়ে করবো অ্যাড, ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্টের নেম দিব, অ্যাকাউন্ট টাইপ এবার কি এটা ক্রেডিট কার্ড তাই না, আচ্ছা যেহেতু 4 ডিজিট লাগে। এবার আসেন অ্যাকাউন্ট কোড, কোড নাম্বার কোনটা দিবেন বলেন তো, হ্যাঁ এইট জিরো টু, ওকে। এবার আসেন দেখি তো লাইবিলিটিতে না 802 দিছেন, দেখেন তো আসে, আসে কেন আসবে না, 802 দিছি আমি ভাইয়া, 802 আসবে না কারণ ওটা কি ব্লক নাকি? এই যে অ্যাসেট পাশে, কারণ এটা তো আপনার ব্যাংক না, আপনার নেগেটিভ ব্যালেন্স, যখন আমরা এখন ওপেনিং ব্যালেন্স দেবো দেখবেন মাইনাস হয়ে দেখাবে। জি, এখন আসেন আমরা এটার ওপেনিং ব্যালেন্স আনবো কিভাবে, ক্লাস নিউর আন্ডারে স্পেন্ড মানি দিয়ে আনবো। এই যে দেখেন এখন কি সবগুলো শো করতেছে না, এই যে আমরা ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড এটাকে সিলেক্ট করব, সেম ভাবে ওপেনিং ব্যালেন্স আর ইউনিট প্রাইস 30,345.10, 30,345.10, আর অ্যাকাউন্ট হবে সেম ভাবে ক্যাপিটাল। আবার আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টস চলে যাই, অ্যাসেট পাশে দেখেন তো মাইনাস ফিগার দেখাচ্ছে কিনা, হ্যাঁ মাইনাস কি নেগেটিভ ব্যালেন্স করে দেখাচ্ছে, এই জন্যই এটা অ্যাসেট পাশে আসবে। বুঝাইতে পারছি, যদিও আমরা লায়াবিলিটির
দিয়ে থাকি না কেন? ওকে, তাহলে আমরা একটা ব্যাংক অ্যাড করা দেখলাম, একটা কি ক্রেডিট কার্ড অ্যাড করা দেখলাম, দুইটা ব্যাংক একটা ক্রেডিট কার্ড অ্যাড করলাম। এবার আসেন আমি অন্য যে কোনো একটা কিছু অ্যাড করার চেষ্টা করি। লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল এক্সপেন্স, এটাকে আগে আমি একটু সার্চ করে দেখি আমার কাছে আছে কিনা। অল অ্যাকাউন্টে যাব, গিয়ে আমরা সার্চ অপশনে লিখি লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল এক্সপেন্স, নাই। তাহলে আমরা এটার নামে কি করব, একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। তাহলে আসেন আমরা যাব অ্যাড অ্যাকাউন্টে। সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট টাইপ দিতে হবে। আচ্ছা আমি একটু এক্সপেন্স যেহেতু, তাহলে এক্সপেন্সের নাম্বারটা দেখে আসি। 311 দেওয়া যায়, হ্যাঁ। সর্বপ্রথম আমরা অ্যাকাউন্ট টাইপ, সেটা কি হবে, এক্সপেন্স, তাই না? এই যে এক্সপেন্স 311, আপনাকে এখানে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে আপনি অ্যাড করতে পারবেন ওই নাম্বার, হ্যাঁ, অ্যাভেলেবেল থাকলে। তারপর লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল এক্সপেন্স, আর ট্যাক্স এখানে হবে নো ভ্যাট। আর এইখানে তিনটা জিনিস বলছে, আমি একটু ব্যাখ্যা করে দিই। বলছে শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, মানে আপনি ড্যাশবোর্ডে এই খরচটা দেখতে চান কিনা। তারপরে শো অ্যান এক্সপেন্স ক্লেম আকারে দেখতে চান কিনা, বা এনেবল পেমেন্টস টু দিস অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টের জন্য পেমেন্টটা কি আপনি এনেবল করে দিতে চাচ্ছেন কিনা। এই তিনটার কোনোটাই করবো না, আপাতত পক্ষে আনচেক মার্ক থাকবে। আর ট্যাক্সটা হবে নো ভ্যাট, আর বাকি সবকিছু ঠিক দিয়ে আমি জাস্ট সেভ করে দিব। তাহলে এটাকে এক্সপেন্সে গেলে এই যে 311, এই যে এক্সপেন্স নো ভ্যাট, ঠিক আছে। এবার আমরা ম্যানুয়ালি তো অ্যাড করা দেখলাম, এখন আপনি চাচ্ছেন পুরাটাকে প্রিন্ট করার জন্য। আপনি সর্বপ্রথম অল অ্যাকাউন্টে যাবেন, অল অ্যাকাউন্টে যাওয়ার পরে প্রিন্ট পিডিএফ দেন। এই যে দেখেন সুন্দরভাবে আপনার নাম্বারিং থেকে শুরু করে সবকিছু আপনার চলে আসবে, ঠিক আছে, একবার ডাউনলোড হয়ে যাবে আপনার। আচ্ছা এবার আসেন, আমরা ম্যানুয়ালি তো অ্যাড করা দেখলাম, এইবার আমরা যদি ইম্পোর্ট করতে যাই তাহলে সেটা কিভাবে করব। এই যে প্রিন্ট পিডিএফ এর পাশে তো ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্ট, এখানে আপনাকে কিছু কথা বলতেছে, পিছন থেকে পড়া যাচ্ছে, হ্যাঁ। দেখেন এখানে বলছে হোয়াট সিস্টেম আর ইউ ইম্পোর্টিং ফ্রম, মানে কোন ফরম্যাট বা কোন সিস্টেম ব্যবহার করে আপনি ইম্পোর্ট করতেছেন। জিরো। ডাজ দ্য ফাইল ইউ আর ইম্পোর্টিং কন্টেন্ট ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার যে ফাইলটা সেটাতে কি যদি ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে ইয়েস, না হলে নো বা আই ডোন্ট নো। আমি সাজেস্ট করবো নো বা আই ডোন্ট নো দেওয়া। তারপর সিলেক্ট দ্য ফাইল টু ইম্পোর্ট, আপনাকে ইম্পোর্ট করতে বলছে এখানে ব্রাউজ করার মাধ্যমে। এখানে দেখেন ডান পাশে এক্সাম্পল ফাইল, কুইক বুকস এর নাম সেটা কি ছিল, স্যাম্পল ফাইল, তাই না? স্যাম্পল ফাইল আকার নাম ছিল, এখানে সেটা এক্সাম্পল ফাইল। এখানে দুইটা আলাদা আলাদা দেওয়া আছে, চার্ট অফ অ্যাকাউন্ট সিএসবি ফাইল ফর ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, আর এটা কি নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি। তাহলে আমরা এটা কি করব, ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, তাই না? তাহলে ভ্যাট রেজিস্টার্ডের জন্য ক্লিক করব, দেখেন আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তারপর টিপসে তারা বলছে ওয়েদার ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর ওন চার্ট অফ অ্যাকাউন্ট, exported one from your previous accounting system, or you are using zero chart of account, you should make sure you follow a few simple guideline। আপনার নিচে কিছু গাইডলাইন ফলো করতে বলতেছে। the file you import must be CSV, মানে comma separated value file, the name of your file should the end of the .csv or .txt, মানে ফাইলের নামের শেষে দুইটা ওয়ার্ড থাকতে হবে। be sure include all the active accounts you used in your previous accounting system, মানে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টিং সিস্টেমে আপনি ব্যবহার করতেছেন বা জিরোতে আপনি যখন মানে আর কি সাবস্ক্রাইব করে নিছেন, তখন যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে অ্যাক্টিভ, সেগুলো যাতে আপনার ইয়াতে থাকে সেটা আপনি খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ফাইলটাকে একটু ওপেন করি, দেখেন যেটা আমরা ডাউনলোড করলাম, এই যে দেখেন কোড নাম্বার, নেম, টাইপ, ট্যাক্স কোড, ডেসক্রিপশন, ড্যাশবোর্ড, বা এত বড় হয়ে গেছে। ওকে, তারপরে ড্যাশবোর্ড, এক্সপেন্স ক্লেম, তারপরে কি এনেবল পেমেন্ট, তাই না? তারপরে ব্যালেন্স। এখন খেয়াল করেন এই যে জিনিসগুলা, এগুলা কই থেকে আসছে ভাই, এগুলো কোথা থেকে আসছে? এগুলা আপনার জিরোতে এক্সিস্ট করতেছে, এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলা। ধরেন আমি এটাকে পুরাটা ক্লিয়ার করে দিলাম, একবারে পুরো সম্পূর্ণটাকে ধরে ডিলিট করে দিলাম, তাহলে কি হবে জানেন? আপনার জিরো থেকে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে সব চলে যাবে,
শুধুমাত্র যেগুলো তালা দেওয়া ছিল সেগুলো আপনি খুঁজে পাবেন, আর বাকি সব ডিলিট হয়ে যাবে। এই জন্য আপনাকে টিকসে বলছে যে মানে আপনার যতগুলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে সবগুলাই যাতে থাকে ফাইলে, বি শিওর হইতে বলছে, তাই না? তাহলে আপনার এইখানে আমরা যেরকম কুইক বুকসে স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করে খালি হেডিংটাকে ঠিক রেখে ডিলিট করে দিতাম, এখানে সেটা করা যাবে না। এখানে যা আছে সেম ভাবে আপনাকে রাখতে হবে। রাখার পাশাপাশি আপনার যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে এর ভিতরেই এসে আপনাকে অ্যাড করতে হবে। যেমন ধরেন আমি যে কোনো একটা আনআর্নড রেভিনিউ, তাই না, আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি। আমি এটাকে একটু দেখে আসি আমার জেরোতে এটা এক্সিস্ট করতেছে কিনা, আমি এটা একটু খেয়াল করে আসি। আনআর্নড রেভিনিউ নাই, তাই না? আনআর্নড রেভিনিউটা কি আমার জন্য লায়াবিলিটি না? লায়াবিলিটি কত দিয়ে শুরু? 8 থেকে শুরু, তাই তো? 8 9। ওকে, আমি এবার এখানে আমার যে ফাইলটা ছিল এক্সেল ফাইল, সেখান থেকে আমি লায়াবিলিটি বের করব। এই যে 809, দেখেন 810-এ কি ইনকাম ইন অ্যাডভান্স আছে না? আমি এখানে একটা সেল নিব, ইনসার্ট করব, এখানে ওই নামটা বসাবো আনআর্নড রেভিনিউ, ঠিক আছে? নাম্বারটা দিব 809। আচ্ছা, এটা কি কারেন্ট লায়াবিলিটি? কারেন্ট লায়াবিলিটি দিয়ে দিলাম। এটা নো ভ্যাট, নো ভ্যাট দিয়ে দেবো। আর এই যে ডেসক্রিপশন, এগুলো তো আমার ম্যান্ডেটরি না, তাই না? ডেসক্রিপশন, তারপরে এই পাশে যা যা আছে এগুলো আমার কি ম্যান্ডেটরি না। তাহলে আমার কি দিলাম? 809 দিছি। খেয়াল রাখেন, হ্যাঁ, 809, 809। আমি এটাকে সেভ করব, দেখেন। এবার আসেন আমি এটাকে ইম্পোর্ট করতে যাব, ব্রাউজ করব, ফাইলটা সিলেক্ট করে ইম্পোর্ট করে দিব, কনফার্ম দিব। এবার আসেন আমরা লায়াবিলিটিতে গিয়ে খুঁজি 809, তাই না? দেখেন তো এই যে 809 আসছে, আনআর্নড রেভিনিউ, কারেন্ট লায়াবিলিটি, নো ভ্যাট। কথা বুঝাইতে পারছি? মানে আপনি যখন ইম্পোর্ট করতে যাবেন জেরোতে, তখন যে ফাইলটা আপনি ডাউনলোড করবেন, যে স্যাম্পল ফাইলটা ডাউনলোড করবেন বা এক্সাম্পল ফাইলটা, সেই এক্সাম্পল ফাইলের কোনো ডাটা আপনার ডিলিট করা যাবে না। আমি বারবার বলতেছি, কোনো ডাটাও ডিলিট করা যাবে না, ঠিক আছে? আপনার যদি কোনো ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে ওই ভিতরে গিয়ে নতুন করে একটা সেল নেবেন, ইনসার্ট করে তারপরে সেই জিনিসটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমি কথা বোঝাতে পারছি? এটাই হচ্ছে জেরোর হিসাব চার্ট অফ অ্যাকাউন্টে। তাহলে আপনাদের এখানে যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে এই যে ডাটাবেজের মধ্যে, উপরে হইতেছে কোম্পানি ইনফরমেশন দেওয়া, তাই না? উপরে কোম্পানি ইনফরমেশন দেওয়া, আর নিচে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের ডিটেলস গুলো দেওয়া আছে। যেটা যেটা আছে সেটা তো আর অ্যাড করার প্রয়োজন নাই, তাই না? যেটা এটা নাই সেটা এটা আপনারা অ্যাড করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। কনভারসেশনে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে এগুলো দেখাই? না, এটা আজকের ক্লাসে, যে ক্লাসে সেই ক্লাসে আপনারা দেখতে পাবেন। কনভার্সনের ক্লাস পরে, আজকের ক্লাসে তো ট্যাক্সও দেখাই দিলাম না। ট্যাক্সের ক্লাস কবে? নেক্সট ক্লাসে না? ঠিক আছে, যেটা যে ক্লাসের অর্গানাইজড করা আছে আপনি সেই ক্লাসে দেখতে পাবেন। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আমরা অ্যাকাউন্ট ওপেন এবং কোম্পানি সেটআপটা দেখলাম, কোম্পানি সেটিংস, ইউজার, অর্গানাইজেশন এবং ইমেল, ফাইন্যান্সিয়াল সেটিং দেখলাম, চার্ট অফ অ্যাকাউন্ট দেখলাম, ম্যানুয়াল এবং কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের যে লাস্ট টপিকটা সেটা হচ্ছে জেরোর প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশনের ব্যাপারে কথা বলবো, হ্যাঁ? আমরা নর্মালি কুইক বুকস এর মধ্যেই যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ছিল তার মধ্যে আমরা এক্সাম দিতে পারছিলাম, তাই না? কিন্তু জেরোতে আমরা এক্সাম দেওয়ার জন্য আমাদেরকে অন্য আরেকটা অপশনে যাইতে হবে। সেই জায়গাটার নাম হচ্ছে, আপনারা গুগল লিখে যদি সার্চ করেন, জেরো সেন্ট্রাল, জেরো সেন্ট্রাল, জেরো সেন্ট্রালে আসবেন। আসার পরে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে? আপনাকে লগ ইন করে নিতে হবে। আমার যেহেতু বাম পাশে অ্যাকাউন্ট ওপেন করা আছে না, এই জন্য অটোমেটিক নিয়ে নিবে, দেখেন
বাম পাশে যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা আছে না, এজন্য আমার অটোমেটিক নিয়ে নিছে যে আমার নামের প্রথম অক্ষর MS মোহাম্মদ সোহান, হ্যাঁ। তারপরে আপনারা এখান থেকে যাবেন হচ্ছে লার্নিং অপশনে। লার্নিং অপশন থেকে যাওয়ার পরে সেখান থেকে জিরো সার্টিফিকেশন একটা অপশন আছে, জিরো সার্টিফিকেশনে চলে যাবেন। জিরো সার্টিফিকেশনে যাওয়ার পরে এই যে এখানে আপনাদের একটা লেখা থাকবে জিরো, কারণ আপনারা কি এক্সাম দেন নাই, তাই না? আমার এক্সাম পাস করছি বিধায় আমার এই যে সার্টিফিকেটটা আসবে। এই দেখেন আমি যদি এখানে প্রিন্ট জিরো করি, এই যে দেখেন জিরো সার্টিফিকেশন মেয়াদ 1 বছরের বেশি আর কি, ওই মোটামুটি 15-16 মাস এরকম দিবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হইতেছে মাই ব্যাচ। আমি আরো এক্সট্রা করে এক্সাম দিয়েছিলাম, 2024 সালে রিসার্টিফিকেশন এক্সাম দিয়েছিলাম। তারপরে মাইগ্রেশন, মানে আমি অনেক কাজ করি মাইগ্রেশনের, মানে এক প্রতিষ্ঠান এক সফটওয়্যার থেকে অন্য আরেকটা সফটওয়্যারে যখন যায় তখন সেটাই বলে মাইগ্রেশন। ঠিক আছে, মাইগ্রেশন নিয়েও আপনাদের ভিডিও করে দিয়েছিলাম। এই কাজগুলোতে আমি এক্সপার্ট বিধায় জিরো থেকে আমাকে এই ব্যাচ গুলো দেওয়া হয়েছে, হ্যাঁ। এটা নিয়ে শুনে আপনাদের লাগবে হইতেছে কি জিরো প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট, হ্যাঁ। এখন এটা তো আপনাদের এখানে জিরো থাকবে, তাহলে পরীক্ষা দিবেন কই? এই যে একটু নিচে আসবেন, জিরো অ্যাডভাইজার সার্টিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে কবে পাস করছি দেখছেন, মার্চ 29, 2024। ওকে, বেসিক্যালি 3টা ওয়ে আছে, আমি আপনাদেরকে বলে দিই। এই যে এখানে লেখা আছে খুব সুন্দরভাবে, 3টা ওয়ে আছে। প্রথমটা হইতেছে সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টটা হইতেছে আপনার বিভিন্ন সেকশন থাকবে, প্রতিটা সেকশনে আপনাকে পড়ে পড়ে সেগুলার অ্যান্সার আপনাকে দিতে হবে, মানে 100% রেজাল্ট লাগবে। টোটাল যতগুলা সেকশন আছে আগে এই যে দেখেন 1 2 3 3 6 7 8 9, প্রত্যেকটা সেকশনের ভিতরে আবার 5টা 6টা করে সেকশন আছে, ঠিক আছে। এখন মোটামুটি আমি আগের যে হিসাব ছিল, আগের হিসাবে যদি করি 165 কোশ্চেন, 165টা কোশ্চেন। একটাও যদি ভুল হয় বা একটাও যদি ইনকারেক্ট হয় তাহলে আপনার কিন্তু রেজাল্ট আসবে না বা সার্টিফিকেশন আপনি পাবেন না। এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, মানে আপনি পড়বেন, উপরে পুরো সেকশনটা পড়ে নিচে কুইজ অপশন থাকে। ওই ছোটবেলায় আমরা যেরকম, মানে আমাদের স্কুলে পড়াইতো, স্কুলে পড়ানো শেষ করে তারপর একটা কুইজ দিত, ঠিক এখানেও এরকম, হ্যাঁ। এটা হচ্ছে সেলফ পেস্ট যে প্রসেসটা। আচ্ছা, তারপরে আরেকটা অপশন আছে লাইভ ওয়েবিনার। এই যে লাইভ ওয়েবিনার মানে তাদের সাথে লাইভে থেকে সরাসরি আপনি পরীক্ষা দিবেন। তারপরে হচ্ছে ফাস্ট ট্র্যাক, যেটা অ্যাসেসমেন্ট। ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্টটা কি, আপনার 30টা কোশ্চেন থাকবে, একবারই সুযোগ 80% পাইতে হবে। যদি 80% না পান তাহলে আপনার এই অ্যাকাউন্টে সারা জীবনের জন্য ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্টের যে সুবিধা সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে সব থেকে রিস্ক ফ্রি কোনটা? সেলফ পেস্ট, তাই না? করে পরে সর্বনিম্ন আর কি জেরোর ইয়াতে আঙ্গিকে বলে সর্বনিম্ন 8 ঘন্টা, ঠিক আছে। এখন 8 ঘন্টা তো এখন নতুন করে কইছে 5.3 আওয়ার্স, মানে 5 ঘন্টা সামথিং, মানে 6 ঘন্টার মতো লাগবে। এখন আপনি তো একদিনে বসে পারবেন না, একদিনে যে কয়টা লেভেল করতে পারেন করলেন, আবার রাখলেন, আবার পরের দিন বসে ওই জিনিসগুলো পরে আবার করলেন। আমার অতটুকু পর্যন্ত থাকে। জি, হ্যাঁ, ওইগুলো সেভ থাকবে, ঠিক আছে। আপনি পাস করলেন, ওইগুলো সেভ থাকবে, অটো সেভ থাকবে। এই ধরেন আমি যদি এটা ওপেন করি, কমপ্লিট ইনিশিয়াল সেট আপ টাস্ক, এটার মধ্যে দেখেন এই যে একটা লেভেল, 2টা লেভেল, 3 4 5 6 7টা 8টা 9টা, তাই না? এই 9টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে আপনার পাস করতে হবে। দেখেন পাশে বলাও আছে কয় মিনিট, 8 মিনিট 7 মিনিট, এগুলো কিন্তু ওই সেকশনটা পড়ে আসার জন্য কয় মিনিট সময় লাগে সেটা তারা বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আপনারা এখন থেকেই শুরু থেকেই আপনারা পড়তে থাকেন, পড়ে পড়ে জিনিসটা কি এই প্রত্যেকটা সেকশনে এক এক করে এক্সাম দিতে থাকেন, কেমন? যদি এই আপনার মতো ধরেন আমি 2টা পারছি, কোনটা? ওইটা আমার সেভ থাকলো। হ্যাঁ, সেভ থাকবে, পরেরটা আবার যাবে। হ্যাঁ, এই যে দেখেন এইরকম টিকমার্ক চিহ্ন আসবে, যেগুলো আপনি পাস করবেন সেগুলো টিকমার্ক চিহ্ন আসবে অটোমেটিক্যালি। আপনি নিজে বুঝতে পারবেন দেখে যে হ্যাঁ আমার এই লেভেল কমপ্লিট হয় নাই, এই লেভেল আমার করা উচিত, ঠিক আছে। প্রত্যেকটা সেকশন কেমন, এই যে ধরেন আমি এন্টার বেসিক অর্গানাইজেশন সেটিং দেখলাম, এই যে ধরেন এই যে দেখেন খুব সুন্দরভাবে তারা কি করছে, উপরে দিছে জিনিসটা কি তার ব্যাখ্যা, এই যে ইন্ট্রোডাকশন জিনিসগুলা সম্পর্কে ব্যাখ্যা তারা করছে না, হ্যাঁ। এই যে মানে কি টোটাল লেসনের মতো, আপনার লেসনের মতো দিয়ে দিছে, আপনি পড়বেন,
করতে করতে আস্তে আস্তে সামনে যাবেন। এই যে ইউজার্স অপশন, তাই না? প্রো টিপস, এই যে মাল্টি কারেন্সি, ফরেন কারেন্সি, এই যে কারেন্সিজ নিয়ে তারা কথা বলছে। এই যে পাশে আরেকটা অপশন আছে, এই যে দেখেন অ্যাড কারেন্সি, কোথা থেকে কারেন্সি অ্যাড করা যায়। এডিট এক্সচেঞ্জ রেট, এই যে এক্সচেঞ্জ রেট কোথা থেকে চেঞ্জ করা যায়। সব কিছু এই যে দেওয়ার পরে কোশ্চেন দিবেন, এক্সাম দিবেন, সাবমিট করবেন, কমপ্লিট হলে কমপ্লিট দেখাবেন। ঠিক আছে, বুঝাতে পারছি? এইভাবে করে পরের অপশনে চলে যাবো। এটা সব থেকে, হ্যাঁ রাইট, প্রত্যেকটা অপশন ক্লিয়ার করে পরের অপশনে যাবো। তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে সেলফ টেস্ট যেটা দেখালাম, পরে পরে এক্সাম দেওয়া। তারপরে তো লাইভ ওয়েবিনার, মানে লাইভে সরাসরি তাদের সাথে এক্সাম দেওয়া। আর একটা ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্ট। তবে ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্টটা হইতেছে যদি আপনি 80% না পান কোনো কারণে একবার, তাহলে আপনার অ্যাকাউন্টে আর ফাস্ট ট্র্যাক এক্সাম আপনার দিতে পারবেন না। তখন আপনার হাতে অপশন থাকবে দুইটা, লাইভ ওয়েবিনার আর সেলফ টেস্ট। এই জন্য সাজেস্ট করবো সবাইকে সেলফ টেস্টটা আস্তে আস্তে দেওয়া। তবে এটা মাথায় রাখেন ভাই, রিমোট জব পাওয়ার ক্ষেত্রে দুইটা সার্টিফিকেটে যদি একটাও যদি কম থাকে, আপনাকে রিমোট জব দিবে না। এটা আপনি লিখে নিয়ে যান, ঠিক আছে? এটা হইতেছে বাস্তবতা। কারণ যে ব্যক্তি আপনাকে হায়ার করবে সে আপনি জেরো পারেন কিনা সে সেটাও দেখবে। বুঝতে পারছি? আপনি ক্লাউড অ্যাকাউন্টিং এ অ্যাপ্লাই করছেন, ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে জেরো, কুইক বুকস বা সিমিলার কোনো সফটওয়্যার। এন্ড আপনার যদি দুইটা সার্টিফিকেশন না থাকে তাহলে তো আপনার এখানে জোর পাবেন না। এমনি আপনার প্রফেশনাল ডিগ্রি নাই, তার উপরে যদি দুইটা সার্টিফিকেশন প্রো অ্যাডভাইজার না থাকে তাহলে তো আপনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে।